এই মুহূর্তে বিমানবন্দরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বিরোধী জোটে যোগ দেবেন আজ এবং কালকে রয়েছে বিরোধী মহাজোটের বৈঠক বেঙ্গালুরুতে এবং সেই বৈঠকে যোগ দিতেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন এবং তারা আজকে বেঙ্গালুরুতে পৌঁছাবেন। বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে এবং এই বৈঠক কিন্তু প্রথমে হয়েছিল পাটনাতে, সেখানে 15টি রাজনৈতিক দল যোগদান করেছিল এবং আজকে আর কালকে আবারও এই বিরোধী মহাজোটের বৈঠক হতে চলেছে বেঙ্গালুরুতে এবং সেই বৈঠকে কিন্তু 24টি দল যোগ দিচ্ছে। আর সেই বৈঠকেই যোগ দিতে আজকে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক আজ আর কাল অনুষ্ঠিত হতে চলেছে। পাটনার পর এবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী মহাজোটের বৈঠক। মঙ্গলবারের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস সহ 24টি দল যোগ দিচ্ছে। এই বৈঠক উপলক্ষে আজ একটু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পৌঁছে গেছেন বিমানবন্দরে এবং তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন। সূত্রের খবর, বিরোধী জোটের এবারের বৈঠকে উপস্থিত থাকছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সোমবার বিকেলে একটি সৌজন্যমূলক বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষে নেতা নেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেই নৈশভোজে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনেরও। কিন্তু শারীরিক কারণে সেই নৈশভোজে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন কিনা তা চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে জুনে পাটনার বৈঠকে উপস্থিত থাকলেও সোমবারের বিরোধী জোটের বৈঠকে এবং এই নৈশভোজে যোগ দিচ্ছেন না শরদ পাওয়ার, তার পরিবর্তে তার কন্যা সুপ্রিয়া শুলে বিরোধী জোটের বৈঠকে কিন্তু যোগ দিতে পারেন। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী। কালকে বিরোধী জোটের মহা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিতে কিন্তু আজকেই রওনা দিচ্ছেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এই বিরোধী জোট নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এয়ারপোর্টে ঢুকে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ তাহলে 1টার সময় তাদের বিমান উড়ে যাবে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। দুপুর 3:30-এর মধ্যে তাদের বেঙ্গালুরু পৌঁছে যাওয়ার কথা রয়েছে এবং এই আজ এবং কাল এই দুটো দিন গোটা দেশ কিন্তু এই দুটো দিনের দিকে তাকিয়ে রয়েছে, কারণ বেঙ্গালুরুতে বিরোধী যে দলগুলো রয়েছে, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা আবার এই দ্বিতীয়বার তারা বৈঠকে বসতে চলেছে। আমরা দেখেছি জুনেই পাটনায় বৈঠক করেছিলেন এই বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং সেটা আমরা দেখেছি যে নবীন পট্টনায়ক সহ বেশ কয়েকটা দলের নেতা তারা অনুপস্থিত ছিলেন। কিন্তু এবারে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে 20টা রাজনৈতিক দলের যারা নেতা নেত্রীরা তারাই কিন্তু এই যে বৈঠক সেখানে যোগদান করবেন। গতবার 16টা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা উপস্থিত ছিলেন, প্রধানরা উপস্থিত ছিলেন, কিন্তু এবারে সেই সংখ্যাটা আরো বেড়েছে। ফলে এই বিরোধী দলের যে বিজেপি হটানোর জন্য বিরোধী দলের যে এই বৈঠক সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। এবং গতবার নীতিশ কুমার আয়োজন করেছিলেন বিহারের পাটনায়, তিনি বৈঠক আয়োজন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই নীতিশ কুমার আয়োজন করেছিলেন। কিন্তু এবারে আমরা যেটা দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে হচ্ছে, কর্ণাটকের যে রাজধানী বেঙ্গালুরুতে, এবং যেহেতু ওটা এবারে কংগ্রেস কর্ণাটকে ভালো ফল করেছে এবং গতবার বৈঠকেই ঠিক হয়েছিল যে কংগ্রেস পরবর্তী যে বৈঠক সেটা কংগ্রেস রাখবে। মল্লিকার্জুন খাড়গে তখনই বলেছিলেন যে সিমলায় এই পরবর্তী বৈঠক হবে, কিন্তু সিমলায় আবহাওয়া জনিত কারণে সিমলার বৈঠক বাতিল করা হয় এবং তার পরিবর্তে যেটা কংগ্রেস কিছুদিন আগে কর্ণাটকে খুব ভালো ফল করেছে, কংগ্রেসের এই মুহূর্তে শক্ত ঘাঁটি কর্ণাটক, তো সিমলার পরিবর্তে কংগ্রেস কর্ণাটককেই একটা সেফ জায়গা হিসাবে বেছে নিয়েছেন এই বৈঠক করার জন্য। এবং আগামীকাল এই বৈঠকের আগে আজকে সন্ধ্যেবেলায় নৈশভোজের আয়োজন করেছেন সোনিয়া গান্ধী
তবে যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত যা খবর সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিনারে কিন্তু অংশ নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই এই ডিনারে অংশ নেবেন না। তাদের পরিবর্তে ডেরেক ও ব্রায়ানকে তৃণমূলের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিনারে পাঠাতে পারেন, এখনো পর্যন্ত যা কথা আছে। তবে যেটা খুবই আরো বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে প্রায় 2 বছর পরে সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা মুখোমুখি হবেন। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পুরনো সম্পর্ক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একসময় কংগ্রেসে ছিলেন, সোনিয়া গান্ধী অত্যন্ত স্নেহভদ্র ছিলেন এবং তাদের মধ্যে খুব একটা দারুণ সম্পর্ক ছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করে, কিন্তু মমতা সোনিয়ার সম্পর্ক কিন্তু সে আগের মতনই একদম অটুট রয়েছে। এবং আমরা দেখেছি মানে দিল্লিতেও যখন গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে, তখনও সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, তাকে ফুলের তোড়া দিয়েছেন এবং সোনিয়া গান্ধীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমরা দেখেছি যে তিনি মমতা সম্পর্কে অনেক সময় তিনি অনেক ভালো মন্তব্য করেছেন। ফলে 2 বছর পর সোনিয়া মমতা দেখা হচ্ছে, তাদের মধ্যে কি কথা হয় সেই দিকেও কিন্তু একটা রাজনৈতিক মহলের নজর রয়েছে। এবং এমন একটা পরিস্থিতি দেখা হচ্ছে, রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে এবং বিশেষ করে কংগ্রেসের সঙ্গে মমতা মিলিত হচ্ছে। এখানে কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হতে গেছে বাংলায় এবং পঞ্চায়েত নির্বাচনে অনেক বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সেখানে প্রাণ গেছে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম অনেক রাজনৈতিক দলের কর্মীদের প্রাণ গেছে এবং এটাকে ইস্যু করেছে কংগ্রেস। পশ্চিমবাংলার কংগ্রেস এটাকে ইস্যু করে দিল্লিতে চিঠি দিয়েছে। তারা হাইকমান্ডকে জানিয়েছে যাতে এই বৈঠক তারা যেন এড়িয়ে যায়, কারণ তাদের অনেক কর্মী সমর্থক সেখানে নিহত হয়েছে, এই পঞ্চায়েতে বলি হয়েছে বলে তারা অভিযোগ জানিয়েছে। কিন্তু সেটা আমরা যেটা দেখা গেল যে এই প্রদেশ নেতৃত্বে এই যে তারা যে আবেদন করেছিলেন, যে চিঠি দিয়ে তারা হাইকমান্ডের কাছে তারা যে অনুরোধ করেছে, তাদের অনুরোধ উপেক্ষা করেই কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মুখোমুখি হচ্ছেন, যদি সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও থাকছে। এবং বারবার যেটা কংগ্রেসের হাইকমান্ড তরফ থেকে বলা হচ্ছে যে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে তারা এই এক জায়গায় আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই কথা বলেছেন, বৃহত্তর স্বার্থেই, দেশের স্বার্থেই তারা সব এক জায়গায় আসছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখেছি যে প্রথমে উদ্যোগটা নিয়েছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে একের বিরুদ্ধে এক লড়াই করতে হবে, একের বিরুদ্ধে এক চাকরি দিতে হবে, তাহলে বিজেপিকে দেশের গতি থেকে, দেশের ক্ষমতা থেকে সরানো যাবে। এবং পাটনার বৈঠকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সে একই কথা বলেছিলেন যে 1:1 ফর্মুলায় যদি লড়াই করা যায় লোকসভায়, তাহলে তাদের যে লক্ষ্য, তাদের যে অভিষ্ট যে লক্ষ্য নিয়ে তারা মিলিত হচ্ছে সেটা সম্ভব হবে। এবং গতবার পাটনার বৈঠকে আমরা দেখেছিলাম যে এই দিল্লির যে অর্ডিন্যান্স ইস্যুটা উঠেছিল, সেখানে অরবিন্দ কেজরিওয়াল প্রথমে তিনি বৈঠকে রাজি না থাকলেও পরবর্তীকালে দিয়েছিলেন। এই বৈঠকেও সোনিয়া গান্ধী থাকছেন, রাহুল গান্ধী থাকছেন, অরবিন্দ কেজরিওয়াল তিনি আবার সেই দিল্লির প্রসঙ্গ তোলেন কিনা সেটাও দেখার রয়েছে। এবং গতবারের বৈঠকে আমরা যেটা জানতে পেরেছিলাম, প্রত্যেকেই কিন্তু তাদের যে রাজ্যগুলোর সমস্যার কথা বলেছিল, যে বিজেপি সরকার কিভাবে রাজ্যগুলোকে বঞ্চিত করছে এবং যেভাবে ইডি-সিবিআইকে হাতিয়ার করে তারা রাজনীতি করছে, বিজেপি বিরোধী যে জায়গাগুলো, যে রাজ্যগুলো এবং বিরোধীদের দখলে রয়েছে, সেখানে কিভাবে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে, সেই কথা কিন্তু প্রত্যেকে সেই বৈঠকে তুলে ধরেছিল। কিন্তু এবারেও কি নিয়ে কথা হয়, কি নিয়ে আলোচনা হয় সেটা দেখার রয়েছে। এবং প্রথম বৈঠকের পর এই দ্বিতীয় বৈঠক, যেটা মনে করা হচ্ছে যে অনেকটাই কিন্তু বিজেপিকে দুর্মুষ করার লক্ষ্যে যে বিরোধীরা যে একজোট হতে চলেছে, যে এক ছাতার তলায় এসেছে, সেই যে ভাবগুলো সেটা ক্রমশ সামনের দিকে এগোচ্ছে, সেটা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে বলে কিন্তু রাজনৈতিক মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, যারা বিরোধী রাজনৈতিক দল তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। প্রণামী। দেবযানী, বিজেপি বিরোধী জোটের শুরুতেই কিন্তু আপ এবং কংগ্রেসের মধ্যে টানাপোড়েন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2024-এর লোকসভা নির্বাচনের শেষ অবধি কতটা ফলপ্রসূ হতে পারে এই মহাজোট, কি মনে হচ্ছে? এই মহাজোট কতটা ফলপ্রসূ হবে সেটা তো সময় বলবে। এখন এটা সবে মাত্র দ্বিতীয় ধাপ। সবে আমরা পাটনার বৈঠকে দেখেছিলাম যে সবে সেটা একটা অঙ্কুর ছিল, আস্তে আস্তে সেটা আরেকটু বেড়েছে। এরপরে দেখো এইটা
যখন একটা পুরোপুরি সফল হবে সেটা কিন্তু সেটা এখন এই মুহূর্তে সেটা বলার সময় আসেনি, সেটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এতগুলো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যেকেরই কিন্তু মতাদর্শ আলাদা রয়েছে এবং তারা শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে যে বিজেপিকে এই দেশের ক্ষমতা থেকে সরাতে হবে এবং সেখানে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু নীতি রয়েছে। যেরকম দেখো, কংগ্রেসের বিরুদ্ধে আপ বা সমাজবাদী পার্টি তারা কিন্তু লড়াই করেছে দিল্লি এবং উত্তরপ্রদেশে, পাঞ্জাবে। তো সেখানে তাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে নিয়ে চলা বা তাদের যে মধ্যে যে শেয়ারিং, যে আসন সমঝোতা, সেটাও কিন্তু একটা কঠিন কাজ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে 1:1 রেশিওতে লড়াই হবে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে একজন যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দেবে, সেটা খুব কঠিন বিষয়। সেটা কতটা করা সম্ভব সেটা কিন্তু একটা বড় বিষয়, সেটা সময় বলবে। কারণ বিশেষ করে দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। এমনকি পশ্চিমবাংলাতেও তৃণমূল কংগ্রেসের শক্ত জমি, সেখানে তৃণমূল কংগ্রেস যে কংগ্রেসকে অনেক আসন ছাড়বে এমনটাও নয়। আবার কংগ্রেস এখানে তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে এখানে তীব্র বিরোধিতা করেছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রকাশ্যে ক্ষোভ এনেছেন। যে তিনি নবান্নের সাংবাদিক বৈঠকে বলেছেন যে দিল্লিতে মানে যে বৃহত্তর রাজনীতিতে জাতীয় রাজনীতিতে তাদের সমর্থন চাই, অথচ রাজ্যে তাদের বিরোধিতা করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন নবান্নে। তো আমরা দেখেছি যে সবকিছু এই ক্ষোভ, এই আঞ্চলিক স্তরে যে ক্ষোভগুলো রয়েছে বা যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সরিয়ে রেখে তারা এক জায়গায় আসতে পারে কিনা বা সেটা কতগুলো বিরোধী রাজনৈতিক দল এক জায়গায় আসতে পারে, সেটা কিন্তু এখন অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। এখনো আরো অনেকগুলো বৈঠক হবে এবং আজকের বৈঠকেও হয়তো খানিকটা আভাস পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এখন আমি ধন্যবাদ দেবযানী, নজর রাখো, আমরা পরে আবার তোমার কাছ থেকে আপডেটগুলি জানবো। 2024-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে কিন্তু বিরোধী দলগুলি ইতিমধ্যে একত্রিত হওয়ার কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই প্রথম বৈঠক হয়ে গিয়েছে পাটনাতে এবং দ্বিতীয় বৈঠক হতে চলেছে আজ এবং কালকে বেঙ্গালুরুতে। প্রথম বৈঠকের পর সব দল এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিল। তবে জোট নিয়ে তৈরি হয়েছিল কিন্তু জোটও। কেজরিওয়াল জানিয়েছিলেন কেন্দ্রের দিল্লি অধ্যাদেশ নিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে কংগ্রেসকে। দ্বিতীয় বৈঠকের ঠিক আগে কংগ্রেস জানিয়ে দেয় অধ্যাদেশ ইস্যুতে কেজরিওয়াল সরকারের পাশে আছে হাত শিবির। কেসি বেণুগোপাল নিজেদের সিদ্ধান্ত জানানোর পর রবিবার বলেন তিনি মনে করছেন এবার জোটের পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবে আপ। কংগ্রেসের অবস্থান নিশ্চিত করার পর আপের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বিরোধী জোটের বৈঠকে উপস্থিত থাকছেন তারা। রাঘব চাড্ডা আপের বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিরোধী জোটের প্রথম বৈঠক বসে পাটনায়, তারপর আগামী মঙ্গলবার অর্থাৎ কালকে বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। আজ বৈঠক হতে চলেছে বিকালবেলা, সেটা কিন্তু সৌজন্য বৈঠক, যেটা সোনিয়া গান্ধী নৈশ ভোজের আয়োজন করেছেন।